আসসালামু আলাইকুম। গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে আমি মামুন আশিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। গুরু ক্লাব বিসিএস মডেল টেস্ট মডেল টেস্টের এই অনুষ্ঠানে। তো প্রতিদিনকার মতন আপনারা সবাই জেনে থাকবেন আমাদের গুরু ক্লাব ফেসবুক পেজ থেকে আমরা বিসিএস স্ট্যান্ডার্ড একটি ছোট মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনই এই চেষ্টা আমরা অব্যাহত রাখছি যাতে আমাদের পরীক্ষার্থী যারা আছেন তারা আসলে প্রতিদিন একটু একটু করে নিজেকে যাচাই করতে পারেন এবং একটু একটু করে নিজের বিসিএস প্রস্তুতিটা শানিত করতে পারেন এবং বিসিএস এর এই দৌড়ে যাতে সকলেই একজন যোগ্য এবং একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে প্রতিযোগিতা করতে পারেন। তো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। তো আমরা এখনই আমাদের মডেল টেস্টটি শুরু করব। তো আপনাদের সকলকে অনুরোধ করছি কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি যদি কমেন্ট বক্সে আমাদের জানাতেন এবং আমাদের স্ক্রিন দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু যদি কাইন্ডলি আপনারা সবাই জানাতেন। আপনাদের সকলের কমেন্ট আশা করছি। আপনারা সকলেই জেনে থাকবেন যে গুরু ক্লাব অ্যাপ বিসিএস প্রত্যাশীদের জন্য নতুনভাবে অ্যাপটি অনেকগুলো ফিচার্স নিয়ে এসেছে। তো এই গুরু ক্লাব অ্যাপের মাধ্যমে আমরা আমাদের বিসিএস প্রত্যাশীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রেখেছি। তো বিসিএস মানেই গুরু ক্লাব। বিসিএস 47তম বিসিএস অ্যাডভান্স কোর্সে আপনিও নিজেকে এনরোল করুন এবং নিজেকে যাচাই করে দেখুন এবং বিসিএস এর জন্য একটি ক্লিয়ার রোড ম্যাপ পাবেন এবং আমরা আশা করছি গুরু ক্লাব অ্যাপই হবে আপনার বিসিএস এর A to Z সলিউশন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। তো আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আমাদের মডেল টেস্টের আজকের প্রথম প্রশ্ন, খনার বচন রচয়িতার প্রকৃত নাম কি? খনার বচন রচয়িতার প্রকৃত নাম কি? খনাবতী, চন্দ্রাবতী, পদ্মাবতী, লীলাবতী। খনার বচন আমরা জানি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খনার বচন এবং বিশেষ প্রত্যাশীদের জন্য তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এবং খনার বচনও আমরা প্রত্যেক জীবনে অনেকভাবে ব্যবহার করে থাকি। তো আপনাদের সকলের কাছ থেকে এটার উত্তর কমেন্ট বক্সে আশা করছি। আপনারা সবাই এগুলোর উত্তর দিবেন। আশা করছি ভুল হোক সঠিক হোক উত্তর করুন। উত্তর করতে করতে দেখা যাবে যে ভুল করতে করতেই মানুষ শিখবে। তো আপনাদের সকলকে অনুরোধ করছি এটার উত্তর দেওয়ার জন্য। অনিলা আক্তার আপু কমেন্ট করেছেন, উনি বলছেন অপশন ডি লীলাবতী। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে যারা আছেন বাকি সকলকে অনুরোধ করছি আপনারাও আপুর মতন উত্তর দিয়ে নিজেকে যাচাই করুন, দেখেন প্রশ্নের উত্তরটা আপনার সঠিক হয় কিনা। খনার বচন রচয়িতার প্রকৃত নাম কি? খনার বচন। তো আমরা এই উত্তরটা এখন দেখব। এটার সঠিক উত্তর অপশন ডি লীলাবতী। ধন্যবাদ অনিলা আক্তার আপুকে আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। লীলাবতী হচ্ছিল খনার বচন রচয়িতার প্রকৃত নাম। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং সকলকে আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় প্রশ্ন, ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্য? ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্য? আধুনিক যুগ, প্রাচীন যুগ, অন্ধকার যুগ, কোনটিই নয়। ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্য? ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্য? আপনাদের সকলের কাছ থেকে উত্তর আশা করছি।
ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্য? ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্য? আধুনিক যুগ, প্রাচীন যুগ, অন্ধকার যুগ, কোনটিই নয়। ডাক এবং খনার বচন কোন যুগের সাহিত্য? আমরা ইতিমধ্যে জেনেছি ডাক এবং খনার বচন হচ্ছে হলো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের বাংলা সাহিত্যের জন্য, এবং বাংলা সাহিত্যে অনেকগুলো খনার বচন আমরা ব্যবহার করে থাকি, যেগুলো হচ্ছে হলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময় আমরা আমাদের কথাবার্তা এবং বিভিন্ন সময় আমরা দেখা গেছে যে আমাদের দৈনন্দিন জীবনেও এটার ব্যবহার হয়ে থাকে। তো সেই ডাক এবং খনার বচনটা এটা কোন সাহিত্যের? আপনাদের সকলের কাছ থেকে আমি কমেন্ট আশা করছি, উত্তর আশা করছি। আমাদের সাথে অনেকেই কমেন্ট করেছেন, যুক্ত হয়েছেন। তানমিন হোসেন তন্দ্রা বলছেন ঘ, কোনটি নয়। মিন্টু বর্মন রাজ বলছেন স্যার নমস্কার, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। রাজিয়া রাখি বলছেন অপশন ডি ঘ। সেলেনো পিলি বলছেন অপশন বি। মিস মোসাম্মদ ইফতি বলছেন অপশন সি, কোশ্চেন মার্ক দিয়েছেন, উনি সম্ভবত কনফিউজড। মোসাম্মদ মায়া বলছেন অপশন বি। সোহেল রানা বলছেন অপশন বি। তো অনেকেই অপশন বি বলছেন। আমরা আরেকটু অপেক্ষা করব, যেহেতু অনেকেই আমাদের সাথে কমেন্ট করছেন এবং অনেকেই যুক্ত হচ্ছেন। তো আমরা আরেকটু দেখি আর কোনো অপশন আসে কিনা। সুজন আহমেদ বলছেন অপশন সি। জান্নাতুল ফেরদৌস জবা বলছেন অপশন সি। তো আমরা দেখব এটার আসলে সঠিক উত্তর কি। এটার আসলে সঠিক উত্তর রিশাত আহমেদ স্বচ্ছ ভাই বলছেন অপশন সি। অনিল আক্তার আপু বলছেন অপশন বি। তো অপশন বি এবং সি অনেক বেশি আসছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটার মধ্যেই সবার কনফিউশন হচ্ছে। তো আসলে এটার সঠিক উত্তর অপশন সি। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে উত্তর করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য। ডাক এবং খনার বচন অন্ধকার যুগের সাহিত্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। Othello is a Shakespearean play about a Jew, a Roman, a Moor, none of those. অথেলো আমরা জানি শেক্সপিয়ারের অনবদ্য একটি সৃষ্টি, সেটা হচ্ছে হলো এই প্লেটা, এটা কি নিয়ে? সো এ জিউ, এ রোমান, এ মোর, নান অফ অ্যাবভ। এই উত্তরটা খুবই কমন প্রশ্ন এটা। এ মোর, জান্নাতুল ফেরদৌস জাবা বলছেন এ মোর অর্থাৎ অপশন বি। অনিল আক্তার আপু বলছেন অপশন বি। আমারও মনে হচ্ছে অপশন বি। দেখি আপনাদের সকলের সাথে আমার ধারণা মিলে কিনা। মিন্টু বর্মন রাজ বলছেন অপশন বি। সেলোনা ফিলু বলছেন অপশন বি। রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন অপশন বি। একটা ডিফারেন্ট উত্তর পেয়েছি। তানমিন হোসেন তন্দ্রা আপু বলছেন অপশন না, হ্যাঁ সরি, অপশন এ বলেছেন, অপশন বি এই বলেছেন, উনি পুরো উত্তরটি লিখেছেন, ধন্যবাদ আপনাকে। মুসাম্মদ মায়া আপু বলেছেন অপশন বি। সাফিয়া খাতুন বলছেন অপশন বি। সাদিকা অপশন বি। মুসাম্মদ ইফতি আপু বলেছেন অপশন বি। মাসুম বিল্লাহ আপু ভাই বলেছেন অপশন বি। সকলেই অ্যান্সার করছেন অপশন বি। তো আসলে সকলেই যখন বলছেন সংখ্যাগরিষ্ঠতা হিসাবে সকলে সঠিক উত্তর দিয়েছেন। তো এইটার সঠিক উত্তর অপশন বি, এ মোরি। তো অথেলোর ব্যাপারে আমরা সবাই জানি
তো শেক্সপিয়ারের একটি অনবদ্য সৃষ্টি, অনবদ্য একটি প্লে, নাটক। তো আমরা সবাই জেনে গেলাম এটা। তো সকলকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আশা করব আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত সকলে সংযুক্ত থাকবেন এবং এইভাবে সকলেই সঠিক সকল প্রশ্নের সঠিক উত্তর দিবেন। Brevity is the soul of wit is taken from As You Like It, Macbeth, Hamlet, Twelfth Night. সোহেল রানা বলছেন এ মোর, এটা আগের প্রশ্নের উত্তর। ধন্যবাদ আপনাকে। আমাদের 4 নম্বর প্রশ্ন চলছে এখন। আপনাদের 4 নম্বর প্রশ্ন সকালে উত্তর করবেন আশা করছি। যদি সম্ভব হয় প্রশ্নের নাম্বারটি লিখে অ্যান্সারটি লিখবেন অথবা পুরো উত্তরটি লিখবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন ম্যাকবেথ, অপশন সি। সেলিনো ফিলি বলছেন 4 এর ক, অ্যাজ ইউ লাইক ইট। তো দুইটা ভিন্ন ধরনের উত্তর আসলো। স্বচ্ছ ভাই বলছেন ম্যাকবেথ এবং সেলিনা ফিলে বলছেন অ্যাজ ইউ লাইক ইট। অনিল আক্তার আপু বলছেন ম্যাকবেথ, 4 এর বি। সাফিয়া খাতুন বলছেন ম্যাকবেথ। চ্যালেঞ্জফুল বয় পলাশ ভাই বলছেন হ্যামলেট। একটু ডিফারেন্ট অ্যান্সার পেলাম। সাদিয়া সাদিকা বলছেন ম্যাকবেথ, অপশন বি। মাসুম বিল্লাহ বলছেন অ্যাজ ইউ লাইক ইট। সো আসলে আমরা এখন সঠিক উত্তরে যাব। ধন্যবাদ আপনাদের সকলকেই। আমরা বেশ 3টি উত্তরই পেয়েছি, 3টি অপশনই উত্তর হিসেবে পেয়েছি আপনাদের কাছ থেকে। অ্যাজ ইউ লাইক ইট পেয়েছি, ম্যাকবেথ পেয়েছি, হ্যামলেট পেয়েছি। তো জান্নাতুল ফেরদৌস জবা আপু বলছেন হ্যামলেট। অনিলা আক্তার আপু বলছেন হ্যামলেট। হ্যামলেট বলেছি জি। তো এখানে আমরা আরেকটু অপেক্ষা করব, অনেকে আমাদের সাথে কমেন্ট করছেন। মোহাম্মদ সোহেল রানা ভাই বলছেন 4 এর এ, অ্যাজ ইউ লাইক ইট। তো আমরা সঠিক উত্তরটি দেখে নিব। আমাদের সঠিক উত্তর হচ্ছে ম্যাকবেথ, অপশন সি, ম্যাকবেথ। আপনাদের সকলকে ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যারা সঠিক উত্তর দিতে পারেননি, আপনাদের সকলকেই অভিনন্দন। কারণ আমরা এটা বিশ্বাস করি, বিসিএস পরীক্ষার হল ছাড়া আপনি যেখানেই ভুল করেন সেটা আপনার জন্য সুবিধাজনক এবং আপনার জন্য উপকারী। কারণ একমাত্র পরীক্ষার হলে ভুল করলেই আসলে আমাদের জন্য ক্ষতি। তো পরীক্ষার হল ছাড়া আমরা পরীক্ষার আগে যত জায়গায় আমরা ভুল করি, আমার মনে হয় ভুল করতে করতেই আমরা শিখব এবং শিখতে শিখতে একসময় আমরা আমাদের স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে যাব। তো এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের পরের প্রশ্নে যাচ্ছি। Simply Nine was written by John Wycliffe, William Shakespeare, Josephus Chaucer and William Langland. একটি বিখ্যাত সাহিত্যকর্ম, আমরা সবাই হয়তো জানি। আমরা সবার কাছ থেকে উত্তর আশা করছি। স্যার, এটা হ্যামলেটকে নেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদৌস জবা, উনি সম্ভবত আগের ইসের কথা বলছেন। অনিল আক্তার আপু বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। আমরা আরো কয়েকজনের উত্তর দেখব নাকি এটা উইলিয়াম শেক্সপিয়ারই হবে। রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। আমরা এই প্রশ্নের জন্য মায়া আপু বলছেন অপশন গ, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। মিন্টু বর্মন রাজ ভাই বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। সেলিনো ফিলি বলছেন গ, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। তো এই প্রশ্নে আমরা একই ধরনের উত্তর পাচ্ছি।
তো আগের প্রশ্নের মতন হয়তো আমরা অনেক ভেরিয়াস অপশন পাচ্ছি না উত্তরে। এটা দ্বারা প্রমাণ হচ্ছে আপনারা সবাই এই প্রশ্নের উত্তরটি জানেন, এবং আমরা এই প্রশ্নে আর তাহলে বেশি সময় নিব না। এবং মোহাম্মদ সোহেল রানা ভাইও বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। জি ভাই, আপনাদের সকলের উত্তরই সঠিক হয়েছে। তো এই প্রশ্নের উত্তর গ, উইলিয়াম শেক্সপিয়ার। আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। সরকার কত তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছে? এটা একটি সাম্প্রতিক প্রশ্ন। আমরা জানি বিসিএস এর জন্য সাম্প্রতিক প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ, তো এরকমই একটা প্রশ্ন। সরকার কত তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছে? 23শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি, অপশন ডি 26শে ফেব্রুয়ারি। সরকার কত তারিখকে জাতীয় শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে? আমাদের সকলেই জানা উচিত জাতীয় দিবস সম্পর্কে, সরকারি রিসেন্ট কাজগুলো সম্পর্কে। বিসিএস এর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাজিয়া রাখি আপু বলছেন 25শে ফেব্রুয়ারি। সাফিয়া খাতুন আপু বলছেন 25শে ফেব্রুয়ারি। সরকার কত তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছে? সাদিকা আপু বলছেন 25শে ফেব্রুয়ারি। সেলিনোফিলি আপু বলছেন 6 গ 25শে ফেব্রুয়ারি। মিন্টু বর্মন রাজ ভাই বলছেন 25শে ফেব্রুয়ারি। মায়া আপু বলছেন 25শে ফেব্রুয়ারি। বা আমরা সকলে এই সাম্প্রতিক বিষয়ে বেশ খোঁজ খবর রাখি মনে হচ্ছে। সো আমি একটা ডিফারেন্ট অ্যান্সার পেয়েছি। মোহাম্মদ সোহেল রানা ভাই বলছেন 23শে ফেব্রুয়ারি। তো এটাও হতে পারে, অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন মডেল টেস্টে দেখেছি যে খুব সংখ্যাগরিষ্ঠ যে আছে তার একটা উত্তরে দিলে ওই একটা হয়ে যায়। আমরা দেখি 23শে ফেব্রুয়ারি সঠিক উত্তর নাকি 25শে ফেব্রুয়ারি। জান্নাতুল ফেরদৌস জবা আপু বলছেন 25শে ফেব্রুয়ারি। মোহাম্মদ সোহেল রানা ভাই মনে হয় কারেকশন করেছেন, এটা 25শে ফেব্রুয়ারি করেছেন। তাহলে আমরা এই প্রশ্নে একটি অ্যান্সারই পেয়েছি। রিশাদ রহমান স্বচ্ছ ভাই কমেন্ট করেছেন যে 4 নম্বর অ্যান্সার তো হ্যামলেট হবে। আচ্ছা, ওটা আমরা চেক করব, যদি আমাদের কোনো ভুল থেকে থাকে আমরা এটা কারেকশন করে দিব এবং আমরা ওটা ক্রস চেক করে দেখব। ক্রস চেক করার পর আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে, এবং যদি কোনো ভুল থেকে থাকে ওটা হয়তো অনিচ্ছাকৃত, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো টাইপিং মিস্টেক হতে পারে। আচ্ছা, আমরা এই প্রশ্নে আমরা একটু দেখি এই প্রশ্নের উত্তর। আমরা সকলেই যারা অ্যান্সার করেছেন এই প্রশ্নটি সকলেই 25শে ফেব্রুয়ারি অ্যান্সার করেছেন। তানভীর হাসান তন্দ্রা উত্তর করেছেন 25শে ফেব্রুয়ারি। তো আমরা এই প্রশ্নটির উত্তর দেখব। এই প্রশ্নটির উত্তর হচ্ছিল সঠিক উত্তর 25শে ফেব্রুয়ারি। সরকার 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন। বিডিআর বিদ্রোহ আমরা সকলেই জানি 2009 সালে তদানীন্তন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর, বর্তমানে যেটা বিজিবি, তো এখানে সদর দপ্তর পিলখানায় একটা ন্যাক্কারজনক যে হত্যাকাণ্ড হয়, সেই শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে 25শে ফেব্রুয়ারিকে। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আমাদের পরবর্তী প্রশ্ন, গজলডোবা বাঁধ কোন নদীর উজানে অবস্থিত? তিস্তা, মেঘনা, সুরমা, যমুনা। গজলডোবা বাঁধ, এটা খুবই একটা স্ট্র্যাটেজিক্যাল আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা বাঁধ এবং খুবই আলোচিত। আমি আপনাদের এইটুকু হিন্টস দিতে পারি। আমি সকলের কাছ থেকে উত্তর আশা করছি। গজলডোবা বাঁধ কোন নদীর উজানে অবস্থিত? গজলডোবা বাঁধ, আমি উত্তর পাওয়া শুরু করছি। সেলিনোফিলি বলছেন উত্তর ক, তিস্তা। সাদিকা বলছেন উত্তর ক, তিস্তা। রাজিয়া রাখি বলছেন তিস্তা।
সাদিয়া আপু বলছেন ৭ ক অর্থাৎ অপশন তিস্তা। সকলেই উত্তর দিচ্ছেন তিস্তা। হ্যাঁ, তিস্তা আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক্যালি আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা নদী। তো মায়া বলছেন ৭ ক তিস্তা। ঠিক আছে, আমরা আরেকটু অপেক্ষা করি, আমরা সঠিক উত্তরটি জানতে পারবো। সঠিক উত্তর জেনে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের জন্য এটাই সঠিক উত্তর নাকি অন্য কোনো উত্তর। তো সকলেই যখন তিস্তা বলছেন, আমারও মনে হয় এটার সঠিক উত্তর তিস্তা। আমরা দেখবো এটা সঠিক উত্তর কি। মোহাম্মদ সোহেল রানা ভাই কমেন্ট করেছেন, তারও মনে হচ্ছে এটা প্রশ্নের উত্তর তিস্তা। জান্নাতুল ফেরদৌস জবা, আনিল আক্তার আপু সকলেই উত্তর দিচ্ছেন তিস্তা। তো সকলকে আমি জানাচ্ছি আপনাদের সকলের উত্তর সঠিক হয়েছে। গজলডোবা বাঁধ তিস্তা নদীর উজানে অবস্থিত। আমরা সকলেই জানি তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক দিন ধরেই একটা শীতল পর্যায়ে রয়েছে এবং আমাদের পানির হিস্সা নিয়ে কূটনৈতিক চ্যানেলে আমরা দিন দরবার করছি। তো এটা আসলে আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা নদী এবং আমাদের কৃষি এবং আমাদের উত্তরাঞ্চলের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। তো এই তিস্তা নদীর উজানেই হচ্ছিল গজলডোবা বাঁধ। তো আমরা বিভিন্ন সময় নিউজ পেপারে দেখি এই বাঁধের কথা রিপোর্ট হয়। তো এই প্রশ্নটাই আমাদের উঠে এসেছে আজকের মডেল টেস্টে। তো ধন্যবাদ। দেখে ভালো লাগছে যে আপনারা সবাই এই উত্তরটি পেরেছেন, কেউই ভুল উত্তর দেননি। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের আমাদের সাথে থাকার জন্য এবং সঠিক উত্তর দেওয়ার জন্য। তো তাসখন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন কে? তাসখন চুক্তি আমরা জানি অনেক বিখ্যাত একটি চুক্তি এবং অনেক গুরুত্বপূর্ণ একটি চুক্তি আমাদের এই উপমহাদেশের জন্য। তো এই তাসখন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন কে? বিল ক্লিন্টন, অ্যালেক্সি কোসিগিন, মিখাইল গর্বাচেক ও জিমি কার্টার। তাসখন চুক্তি, তাসখন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন কে? তাসখন চুক্তির মধ্যস্থতাকারী সেরিনো ফিলি বলছেন ৮ ক বিল ক্লিন্টন। ওকে, আচ্ছা, আমি আরো কয়েকজনের উত্তর আশা করছি। ৮ ক উত্তর আসছে, কয়েকটি কমেন্ট আসছে। মিন্টু বর্মন রাজ ভাই বলছেন ৮ ক। সোহেল রানা ভাই বলছেন ৮ খ অ্যালেক্সি কোসিগিন। আচ্ছা, আমরা তাহলে দুই ধরনের উত্তর পেলাম। সাদিয়া সিদ্দিকা আপু বলছেন ৮ খ অ্যালেক্সি কোসিগিন। আচ্ছা, আমরা সঠিক উত্তরটি দেখব এখনই, আমরা এখনই জানতে পারবো সঠিক উত্তরটি কি। তো অপশন ক নাকি অপশন খ, বা আপনাদের অন্য কারো যদি মনে হয় যে অন্য অপশনও হবে আপনারা বলতে পারেন। জান্নাতুল ফেরদৌস জবা বলছেন অপশন খ, ইট মিনস অ্যালেক্সি কোসিগিন। তো আমরা সঠিক উত্তরটি দেখব। আমাদের সঠিক উত্তর অপশন বি, অ্যালেক্সি কোসিগিন। তাসখন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন অ্যালেক্সি কোসিগিন। আপনাদের সকলকেই ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। ওআইসির পরবর্তী সম্মেলন ২০২৬ সালের যে সম্মেলন, এটা কোথায় অনুষ্ঠিত হবে? ওআইসির পরবর্তী সম্মেলন ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে? আজারবাইজান, কাতার, মিশর, তুরস্ক। আজারবাইজান, কাতার, মিশর, তুরস্ক। আমরা জানি ইসলামিক যে সম্মেলন, ওআইসির যে সম্মেলন হয় ২০২৬ সালের যে পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? যে কোনো পরীক্ষা আমাদের এটা আসতে পারে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন সম্মেলন, বিভিন্ন দেশের পরিবর্তিত রাষ্ট্রপ্রধান, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এগুলো যারা বিসিএস প্রত্যাশী আছেন তাদের কাছে আমাদের থাকবে যে এগুলো গুরুত্ব সহকারে পড়ার জন্য। সেলিনো ফিলিয়া বলছেন ৯ গ কাতার। ওআইসির সম্মেলন
ওনার কাছে কাতার অপশন এসেছে, উনি মনে করছেন কাতার। মায়া আপু কমেন্ট করেছেন অপশন সি বা অপশন গ কাতার। আমরা আরেকটু দেখি যে অন্য কোনো উত্তর আমরা পাই কিনা কারো কাছ থেকে। আচ্ছা, আমরা এটা সঠিক উত্তর দেখব। আমরা এটা সঠিক উত্তর হচ্ছে মিন্টু বর্মন রাজ বলছেন কাতার। আমি দুঃখিত, এটা সঠিক উত্তর আজারবাইজান। ওআইসির পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে 2026 সালের সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানে। তো আপনাদের সকলকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমরা সকলেই জানলাম একটা জিনিস। রিশাত রহমান স্বচ্ছ ভাই বলছেন 9 এ আজারবাইজান। জি ভাই, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমাদের এটার সঠিক উত্তর 9 এ আজারবাইজান। সাবরিনা ইয়াসমিন বলছেন সি। তো দুঃখিত আপু, আপনার উত্তরটি সঠিক নয়। আমাদের এই পরবর্তী সম্মেলন আজারবাইজানে হবে। রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন 2025 তুর্কিতে। ধন্যবাদ আমাদের একটি অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য, যে 2025 সালের সম্মেলনটি তুরস্কে বা টার্কিতে অনুষ্ঠিত হয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সার্কভুক্ত কোন দেশে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি? সার্কভুক্ত কোন দেশে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি? ঢাকা, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান। সার্কভুক্ত কোন দেশে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি? একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সার্কভুক্ত দেশ দক্ষিণ এশিয়ার একটি জোট, আমরা জানি সার্ক। তো এই দক্ষিণ এশিয়ার যে সংগঠন সার্ক, এই সার্কভুক্ত কোন দেশে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি? তো সাবরিনা ইয়াসমিন বলছেন এ ঢাকা। আচ্ছা, আমরা দেখি ঢাকা অপশন কিনা। আমরা আরেকটু অপেক্ষা করি সকলের উত্তরের জন্য। আমরা একটি উত্তর পেয়েছি যে ঢাকা সঠিক উত্তর কিনা আমরা এখনই দেখব। সার্কভুক্ত কোন দেশে সার্ক শীর্ষ সম্মেলন হয়নি? রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন আফগানিস্তান। আচ্ছা, আমরা আরেকটি উত্তর পেলাম তাহলে, আফগানিস্তান। সেলিনা ফিরে আপু বলছেন ঢাকা 10 ক। প্রমা আপু বলছেন, সোহেল রানা ভাই বলছেন আফগানিস্তান। মায়া আপু বলছেন আফগানিস্তান। প্রমা আপু বলছেন 10 ঘ আফগানিস্তান। তো বেশিরভাগই উত্তর করছেন আফগানিস্তান, এবং এটা আমরা সঠিক উত্তর দেখবো। এটা সঠিক উত্তর আফগানিস্তান। তো সার্কভুক্ত দেশের মধ্যে আফগানিস্তানেই আসলে সার্কের শীর্ষ সম্মেলন হয়নি, বাকি সবগুলো দেশেই মোটামুটি হয়েছে, যেগুলো অপশনে আছে এখানে। তো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আমরা পরবর্তী প্রশ্নের আগে আপনাদের জন্য আমরা একটি দেখেছি যে আমাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা এই কিউআর কোড স্ক্যান করতে পারেন, এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে যে গুরু ক্লাব অ্যাপ লিখে সার্চ করলেই আমাদের অ্যাপটি পেয়ে যাবেন, এবং অ্যাপটি পেয়ে গেলে আপনারা ডাউনলোড করে আমাদের অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন, কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ 2023 রিপোর্ট অনুযায়ী কোন জেলায় বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি? কোন জেলায় বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি? খাগড়াছড়ি, বাগেরহাট, বান্দরবন, রাঙ্গামাটি। সো কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2023 রিপোর্ট অনুযায়ী কোন জেলায় বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি? তো আমি সকলের কাছ থেকে উত্তর আশা করছি। আমাদের 11 নম্বর প্রশ্ন। আমরা আমাদের অর্ধেকের বেশি চলে এসেছি মডেল টেস্টে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। রাজু আহমেদ ভাই বলছেন অপশন ডি রাঙ্গামাটি। আচ্ছা, অপশন ডি রাঙ্গামাটি। আমরা দেখবো এটা সঠিক উত্তর কিনা। সাদিয়া আপু বলছেন 11 ঘ রাঙ্গামাটি। রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন 11D অর্থাৎ 11 ঘ রাঙ্গামাটি। তো সকলেই একই উত্তর দিচ্ছেন। তো বুঝতে পারছি আপনারা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থটা হয়তো স্টাডি করেছেন, এবং আপনারা সকলেই হয়তো এই উত্তর সম্পর্কে জানেন, এবং আমাদের বিসিএস এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে রিসেন্ট যে সার্ভে গুলা এবং রিসেন্ট যে সরকারি পরিসংখ্যান গুলা আসলে এখান থেকে আমরা দেখি প্রতি বছরই প্রশ্ন আসে। তো আমাদের সকলেই আসলে এগুলা স্টাডি করা উচিত।
তো মিন্টু বর্মন রাজ, তারপরে হচ্ছে হলো পলাশ ভাই, সাবরিনা ইয়াসমিন আপু, অনিলা আক্তার আপু সকলেই উত্তর দিয়েছেন রাঙামাটি, এবং আপনাদের সকলকেই ধন্যবাদ। আপনাদের সকলের উত্তর সঠিক হয়েছে, অপশন ডি রাঙামাটি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন বাংলাদেশি বিজ্ঞানী পঞ্চবিহী ধান উদ্ভাবন করেছেন? ডক্টর আলিম চৌধুরী, ডক্টর আবেদ চৌধুরী, ডক্টর আনিস চৌধুরী, ডক্টর আন্দালিব চৌধুরী। কোন বাংলাদেশি বিজ্ঞানী পঞ্চবিহী ধান উদ্ভাবন করেছেন? আমরা আপনাদের সকলের কাছে একটু তাড়াতাড়ি উত্তর আশা করছি, এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চবিহী ধান, কোন বাংলাদেশি বিজ্ঞানী পঞ্চবিহী ধান উদ্ভাবন করেছেন? আচ্ছা, আমরা কিছু উত্তর পেয়েছি। জান্নাতুল ফেরদৌস জবা আপু বলছেন অপশন বি ডক্টর আনিস চৌধুরী। অনিল আক্তার আপু বলছেন অপশন সি ডক্টর আবেদ চৌধুরী। রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন ডক্টর আবেদ চৌধুরী। মায়া আপু বলছেন ডক্টর আলিম চৌধুরী। রাজু আহমেদ বলছেন ডক্টর আবেদ চৌধুরী। সাদিকা বলছেন ডক্টর আবেদ চৌধুরী। রাজিয়া রাখি আপু, পলাশ ভাই, রাজিয়া রাখি আপু বলছেন অপশন সি আবেদ চৌধুরী। পলাশ ভাই বলছেন অপশন বি ডক্টর আনিস চৌধুরী। মিন্টু বর্মন রাজ বলছেন অপশন সি আবেদ চৌধুরী। আমরা দেখবো এটা সঠিক উত্তর কি, কারণ আমরা বেশ কয়েক ধরনের উত্তরে পেয়েছি। সো এটার সঠিক উত্তর ডক্টর আবেদ চৌধুরী। আপনাদের সকলকে ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যারা চেষ্টা করেছেন সঠিক উত্তর দিয়ে আমাদের সাথে থাকার জন্য। তো ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস জবা আপু, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2023 রিপোর্ট অনুযায়ী নিচের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদন হয়? রংপুর, ফরিদপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। 13 নম্বর প্রশ্ন। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী এর রিপোর্ট অনুযায়ী নিচের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়? আমরা দেখতে চাই সর্বোচ্চ গম উৎপাদনকারী জেলা। আপনাদের সকলের কাছ থেকে উত্তর আশা করছি। সাদিয়া আপু বলছেন অপশন ডি ঠাকুরগাঁও। মিন্টু ভাই বলছেন অপশন ডি। সেলিনো ফিলি আপু বলছেন অপশন সি ফরিদপুর। অনিল আক্তার আপু বলছেন অপশন বি দিনাজপুর। মায়া আপু বলছেন অপশন ডি। তো আমরা দেখবো সঠিক উত্তরটি কোনটি। তো আমরা একটু দেখে নিব সঠিক উত্তর কোনটি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সঠিক উত্তর হোক ভুল উত্তর হোক আপনারা এতক্ষণ যে এইভাবে রেসপন্স করছেন এটাই আসলে বড় ব্যাপার, কারণ অংশগ্রহণ করতে করতে আসলে আমরা শিখতে থাকবো কোথায় আমাদের ভুল হচ্ছে, কোথায় আমাদের সঠিক হচ্ছে। তো আমরা এটা দেখব। আমাদের এখানে সঠিক উত্তর অপশন ডি ঠাকুরগাঁও। তো পলাশ ভাই কমেন্ট করেছেন মাত্রই যে অপশন ডি ঠাকুরগাঁও। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। যারা উত্তর সঠিক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা উত্তর সঠিক পারেননি তারা আমরা জেনে নিলাম যে উত্তরটি কি হবে। তো উত্তরটি হবে ঠাকুরগাঁও। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশের প্রথম চায়ের চাষাবাদ শুরু হয় কোন জেলায়? বাংলাদেশের প্রথম চায়ের চাষাবাদ শুরু হয় কোন জেলায়? চট্টগ্রাম, পঞ্চগড়, গাজীপুর, সিলেট। বাংলাদেশের প্রথম চায়ের চাষাবাদ শুরু হয় কোন জেলায়? চট্টগ্রাম, পঞ্চগড়, গাজীপুর, সিলেট। একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। চায়ের চাষাবাদ শুরু হয় কোন জেলায়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের একটি অন্যতম প্রধান অর্থকারী ফসল চা। রিশাদ রহমান স্বচ্ছ ভাই বলছেন চট্টগ্রাম, রাজু আহমেদ ভাই বলছেন সিলেট। তো আমরা দুই ধরনের উত্তর পেয়েছি, চট্টগ্রাম এবং সিলেট। আপনাদের অন্য কারো যদি কোনো কিছু মনে হয় অথবা এই দুটি অপশনই যদি মনে হয় আপনারা কমেন্ট করে তাড়াতাড়ি জানাতে পারেন আমাদেরকে। মিন্টু বর্মন রাজ বলছেন ক চট্টগ্রাম। পলাশ ভাই বলছেন সিলেট। তো সিলেট অনেকেই ধারণা করছেন, রাজু আহমেদ ভাইও বলছেন সিলেট।
তো চায়ের নগরী আমরা জানি সিলেট, শ্রীমঙ্গল চার জন্য খুবই বিখ্যাত। এর জন্য আসলে সিলেট ধারণা করাটাই স্বাভাবিক। যেমন মায়া আপু কমেন্ট করেছেন সিলেট, সাদিয়া আপু বলছেন অপশন ক, লুৎফুর রহমান বলছেন অপশন এক, অর্থাৎ উনি হয়তো চট্টগ্রাম বুঝিয়েছেন। তো আসলে এটা সঠিক উত্তর চট্টগ্রাম। বাংলাদেশে প্রথম চায়ের চাষাবাদ শুরু হয় চট্টগ্রামে। তো সিলেট আসলে চার নগরী হলেও চাষাবাদটা আসলে শুরু হয়, কারণ এখানে চাষাবাদ শুরু এখন কোন জেলায় হয় সেটা জানতে চেয়েছে। তো রাজু আহমেদ ভাই কমেন্ট করেছেন অপশন ডি সিলেট। না, আপনার উত্তর সেটি সঠিক নয়। যারা আপনারা এতক্ষণ আমাদের কমেন্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ, আপনারা সঠিক উত্তরটি দেখে নিলেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আমাদের এখানে একটু কোটেশন দেওয়া আছে, দেখবেন। ফ্রেলিটি দ্য নেম ইজ ওমেন ইজ ফেমাস কোট বাই ক্রিস্টোফার মরলে, উইলিয়াম ওটসন, এস টি কলার্স, উইলিয়াম শেক্সপিয়ার। এই কোটেশনটি কার ফেমাস কোটেশন? আপনাদের সকলের কাছে আমি উত্তর আশা করছি। দ্রুত আপনারা উত্তর দিবেন আশা করছি। এটা একটি ফেমাস কোটেশন, আমরা জানি। রাজু আহমেদ ভাই বলছেন ওইটা আগের উত্তর 14 ঘ। আমরা 15 নম্বর প্রশ্নে আছি। তো 15 নম্বর প্রশ্নে রাজিয়া আপু বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজনের কমেন্ট দেখার জন্য অপেক্ষা করছি, দেখি আপনার উত্তরটি সঠিক হয় কিনা। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আনিলা আক্তার বলছেন অপশন ডি উইলিয়াম শেক্সপিয়ার। ধন্যবাদ আপু। পলাশ ভাই বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। জবা আপু বলছেন উইলিয়াম শেক্সপিয়ার। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে উত্তর করার জন্য, এবং আপনাদের সকলের উত্তরটি সঠিক হয়েছে। এই কোটেশনটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কোটেশন। তো আমরা যা সকলেই জানি এটা একটি ফেমাস কোটেশন, এবং এটা একটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কোটেশন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইনকিলাব কোন ভাষার শব্দ? ইনকিলাব ফার্সি, উর্দু, আরবি, দেশি। ইনকিলাব কোন ভাষার শব্দ? ইনকিলাব কোন ভাষার শব্দ? আমরা এই শব্দটি এখন প্রচুর দেখছি প্রতিদিনের পত্রিকায়, পেপারে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই শব্দটির সাথে সকলেই পরিচিত। তো এই ইনকিলাব শব্দটি কোন ভাষার শব্দ? লুৎফুর রহমান ভাই বলছেন অপশন বি আরবি। রিসাত রহমান ভাই বলছেন ফার্সি। প্রমা আক্তার আপু বলছেন দেশি। সাদিকা আপু বলছেন উর্দু। মায়া আপু বলছেন আরবি। মিন্টু বর্মন রাজ ভাই বলছেন আরবি। রাজিয়া রাখি বলছেন উর্দু। তো আমরা এখানে আনিলা আক্তার আপু বলছেন ফার্সি। তো আমরা দেখব এটা সঠিক উত্তর কি। তো এটা সঠিক উত্তর আমরা দেখছি, এখনো কমেন্ট আসছে। তো অনেকেই আমাদের কমেন্ট করছেন। সুব্রনা খাতুন বলছেন অপশন এ ফার্সি। সেলেনোফিলে বলছেন অপশন সি। লুৎফুর রহমান ভাই বলছেন অপশন বি। জান্নাতুল ফেরদৌস জবাব বলছেন অপশন সি। তো অনেক ধরনের উত্তরই পেয়েছি, আমি মনে হয় সবগুলো উত্তরই পেয়েছি এখানে অপশন থাকার। তো এখানের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আরবি। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দুঃখিত, আমাদের একটু হয়েছে। আগের প্রশ্নটির উত্তর এটা একটু ফার্সি। তো আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। ফার্সি শব্দটি একটি ইনকিলাব শব্দটি ফার্সির উৎপত্তি একটি শব্দ যার অর্থ বিপ্লব। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশে প্রথমবারের মতন স্ক্রিন ব্যাংক চালু হয়েছে কোথায়? বাংলাদেশের প্রথমবারের মতন স্ক্রিন ব্যাংক চালু হয়েছে কোথায়? ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম জেনারেল হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। বাংলাদেশে প্রথমবারের মতন স্ক্রিন ব্যাংক চালু হয়েছে কোথায়?
বাংলাদেশে প্রথমবারের মতন স্কিন ব্যাংক চালু হয়েছে কোথায়? আমরা সকলেই হয়তো জানি এটা, খুবই সাম্প্রতিক প্রশ্ন এটা। আমরা যারা প্রতিদিন পত্রিকা পড়ি তারা হয়তো এই নিউজটা দেখেছি। তো বাংলাদেশে প্রথমবারের মতন স্ক্রিন ব্যাংক চালু হয়েছে। কোন হাসপাতালে এটা চালু হয়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশের প্রথমবারের মতন স্ক্রিন ব্যাংক চালু হয়েছে কোন হাসপাতালে? আমরা কিছু উত্তর পাচ্ছি এবং আপনাদের সকলের কাছ থেকে আমি উত্তর আশা করছি একটু তাড়াতাড়ি। যেহেতু রোজার দিন সকালে আমরা হয়তো নামাজে যাব, নামাজ পড়বো, নামাজ আদায় করব, এজন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। সেলেনোফিলিয়া বলছেন অপশন ডি বারডেম হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল। মিন্টু রহমান রাজ বলছেন অপশন সি, সরি দুজনই অপশন সি বলেছেন, 17 সি। সুব্রনা খাতুন বলছেন অপশন সি বারডেম জেনারেল হাসপাতাল। বাংলাদেশে প্রথম স্কিন ব্যাংক চালু হয়েছে কোথায়? রাজিয়া রাখি আপু বলছেন অপশন ডি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। অনিলা আক্তার বলছেন অপশন ডি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। রিশাত রহমান স্বচ্ছ ভাই বলছেন অপশন ডি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। আপনাদের সকলকেই ধন্যবাদ এবং এটি সঠিক উত্তর, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, যেটি এখন এটির নতুন নাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এটি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট নামে আগে পরিচিত ছিল, এটার নাম পরিবর্তন করে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট এটার এখন নতুন নাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এবং এখানেই বাংলাদেশে প্রথমবারের মতন স্কিন ব্যাংক চালু করা হয়েছে। তো আমরা জানি বার্ন এবং বার্নের ক্ষেত্রে যে জিনিসটা হয় প্লাস্টিক সার্জারি, এবং এইসব ক্ষেত্রে, এইসব চিকিৎসার ক্ষেত্রে স্কিন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রবন্ধ বা গদ্য বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পেয়েছেন কে? মাসুদ খান, সলিমুল্লাহ খান, জি.এইচ. হাবিব, শুভশিস সিনহা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবন্ধ এবং গদ্য বিভাগে পেয়েছেন কে? মাসুদ খান, সলিমুল্লাহ খান, জি.এইচ. হাবিব, শুভাশিস সিনহা। সেলিনা ফিরে বলছেন আলহামদুলিল্লাহ, আজকে আমার সব উত্তর ভুল। আমার আপু আসলে ভুল করতে করতেই আমরা শিখবো, ভুল যদি আমরা না করি তাহলে আমরা আসলে শিখতে পারবো না। তো আপনি আসলে ওই যে আমাদের ইংরেজিতে একটা কথা আছে যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আপনি আজকে ভুল করেছেন, হয়তো পরবর্তীতে আপনার সব উত্তরই সঠিক হবে এবং সেদিনের প্রত্যাশায় আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। রিশাত রহমান স্বচ্ছ ভাই এটার উত্তর দিয়েছেন অপশন সি সলিমুল্লাহ খান। তো আমরা দেখবো এটা সঠিক উত্তর কি। সেলিনোফিলিয়া বলছেন অপশন বি জি.এইচ. হাবিব। রাজিয়া রাকি আপু বলছেন অপশন সি এবং আমরা দেখবো এটা সঠিক উত্তর কি, এবং এটা সঠিক উত্তর অপশন সি সলিমুল্লাহ খান। ধন্যবাদ মিন্টু বর্মন রাজ ভাই, আপনার উত্তরও সঠিক হয়েছে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। বাংলাদেশে প্রথমবারের মতন কৃষক দিবস পালিত হয় কবে? 1 জানুয়ারি, 30 জানুয়ারি, 25 জানুয়ারি, 31 জানুয়ারি 2025। অর্থাৎ বাংলাদেশে প্রথমবারের মতন এই বছর কৃষক দিবস পালিত হয় এবং এই কৃষক দিবস কবে পালিত হয়? 1 জানুয়ারি 2025, 30 জানুয়ারি 2025, 25 জানুয়ারি 2025 এবং 31 জানুয়ারি 2025। আমরা 19 নম্বর প্রশ্নে চলে এসেছি। আমাদের আরেকটি মাত্র প্রশ্ন বাকি আছে। তো শেষের সময় আমরা আশা করব আপনারা সকলে আমাদের সাথে থেকে আমাদের সাথে অনুষ্ঠানটি শেষ করবেন। তো আমরা এটির উত্তর আশা করছি। বাংলাদেশে প্রথমবারের মতন কৃষক দিবস কবে পালিত হয়? বাংলাদেশে প্রথমবারের মতন কৃষক দিবস, বাংলাদেশ কৃষক দিবস, বাংলাদেশে প্রথমবারের মতন কৃষক দিবস পালিত হয় কবে? আমরা বেশ কয়েকটি উত্তর পাচ্ছি, সকলেই উত্তর করছেন। ধন্যবাদ আপনাদের সকলকেই। মোসাম্মদ মায়া উত্তর করছেন ঘ 31 জানুয়ারি 2025। অনিল আক্তার আপু বলছেন 30 জানুয়ারি 2025। সেরিনোফিলে বলছেন 31 জানুয়ারি। পলাশ ভাই বলছেন অপশন খ
আচ্ছা, আমরা দেখবো এটা সঠিক উত্তর কি। আমরা অপেক্ষা করছি এটা সঠিক উত্তর আপনাদের জন্য, যে আপনারা আর কেউ যদি উত্তর করেন। সাফিয়া খাতুন বলছেন 30। সো আমারও এটা মনে হচ্ছে 30শে জানুয়ারি। আমরা দেখবো এটা সঠিক উত্তর কি। আমরা এটা সঠিক উত্তর এখনই দেখব। তো এটার সঠিক উত্তর অপশন সি, 30শে জানুয়ারি। আপনাদের সকলকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা চলে এসেছি আমাদের শেষ প্রশ্নে, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নে। বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম কোথায় নির্মাণ করা হবে? 14 গ্রাম কুমিল্লা, চন্দিনা কুমিল্লা, কালীগঞ্জ গাজীপুর, নলিতাবাড়ী শেরপুর। বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম কোথায় নির্মাণ করা হবে? 14 গ্রাম কুমিল্লা, চন্দিনা কুমিল্লা, কালীগঞ্জ গাজীপুর, নলিতাবাড়ী শেরপুর। রিশাত রহমান স্বচ্ছ ভাই বলছেন চন্দিনা কুমিল্লা। বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম, যেটা আমরা বলি এআই গ্রাম। অনেকে আপনারা কমেন্ট করছেন। সাফিয়া খাতুন লিখেছেন চন্দিনা কুমিল্লা। আমরা অপেক্ষা করছি আরো কয়েকজন যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের উত্তরের জন্য। আমরা এই প্রশ্নটির উত্তর দেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। মিন্টু বর্মন রাজ বলছেন অপশন বি, তো কালীগঞ্জ গাজীপুর। মায়া আপু বলছেন অপশন সি, চন্দিনা কুমিল্লা। অনিল আক্তার আপু বলছেন 14 গ্রাম কুমিল্লা। বাংলাদেশের ফার্স্ট এআই পাওয়ার্ড ভিলেজ, তো এটার উত্তর হবে অপশন সি, চন্দিনা কুমিল্লা। তো আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে সঠিক উত্তর দিয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের অংশীদার হওয়ার জন্য। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের বিসিএস গুরু ক্লাব অ্যাপের সাথে আপনারা থাকবেন এবং বিসিএস প্রস্তুতিটা আপনারা খুব সুনিপুণভাবে নেবেন এবং আমাদের সকল ফিচার্সগুলো আপনারা ব্যবহার করবেন এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমরা আরো কি কি করতে পারি, কি কি করলে আপনাদের উন্নতি হবে বা কি কি করলে আপনাদের সুবিধা হবে। অনেকেই এখনো কমেন্ট করছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ। মিন্টু বর্মন রাজ, মেঘলা আকাশ, সেলিনো ফিলি, জান্নাতুল ফেরদৌস জবা, প্রমা আপু, আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। আজকে আপনাদের সকলের প্রতি আপনাদের সকলের এই আগ্রহকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিন সকালবেলায় প্র্যাকটিস শো হয়। সকালে 11টার সময়, 3টার সময় কুইজ শো হয় এবং এই সন্ধ্যা 7টার সময় আমাদের হচ্ছিল এইভাবে বিসিএস মডেল টেস্ট হয় এবং আমাদের অ্যাপে লাইভ পরীক্ষা হয়। তো আমাদের লাইভ পরীক্ষাগুলো একদম অ্যাকুরেট টাইমেই আমাদের দিতে হয়। তো আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা পরীক্ষার হলে যেরকম 5 মিনিট দেরিতে গেলে পরীক্ষা আসলে আমাদের ওরকম পিছিয়ে যেতে হয়, আমাদের এই অ্যাপের পরীক্ষাটা কিন্তু এরকম। তো আপনি যদি পরে এসে এনি টাইম পরীক্ষা দিবেন একটা নির্দিষ্ট 10 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে, এটার কিন্তু আসলে সুযোগ নেই। আপনাকে ওই নির্দিষ্ট সময় পরীক্ষা দিতে হবে। তো এই সুযোগ সুবিধাগুলো আপনারা আশা করব গ্রহণ করবেন। মিস মুসাম্মদ মায়া বলছেন আজকে আমার 14টা সঠিক হয়েছে আমার। কনগ্রাচুলেশনস আপু। তো ইনশাল্লাহ আপনাদের সকলেরই আস্তে আস্তে করে এরকম 20টাই হবে বা 50টাই হবে এবং আপনারা আপনাদের বিসিএস এর যে স্বপ্ন সেখানে পৌঁছাতে পারবেন, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।